হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসনটিকে নিয়ে আলোচনা করব। এই লেসনটি প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণই একটা ইম্পর্টেন্ট লেসন। যদিও 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করবে তাদের জন্য এই লেসনটি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। তার কারণ অলরেডি আমরা জানি যে কোভিড প্যান্ডেমিকের জন্য অনেকদিন ধরেই ক্লাসেস বন্ধ, সেই হিসেবে কোনো স্কুলেতেই পুরো সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। আর এই সময় যখন আমি ভিডিওটি রেকর্ড করছি এখনো পর্যন্ত সেই হিসেবে কোনো অর্ডার সেই হিসেবে নেই যে কবে থেকে প্রপারলি ক্লাস স্টার্ট হতে পারে। তো এই ক্ষেত্রে সরকারের একটা খবর যেটা পাওয়া গেছে যে সরকার চাইছেন যে সামনের বছর মাধ্যমিকে অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নপত্রের ক্ষেত্রে প্রথম দিকে অর্থাৎ যেটুকুনি অংশ ক্লাসে পড়া হয়েছিল তার উপরই প্রাধান্য দেওয়ার জন্য। সেক্ষেত্রে পাসিং অ্যাওয়ে অফ বাপু কিন্তু প্রত্যেকটি স্কুলেতেই ক্লাসে পড়ানো হয়ে গেছিল। তো সেই জন্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আরও বিশেষ করে ইম্পর্টেন্ট ফর দি স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন 2021 মাধ্যমিক এক্সাম। এক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রেও একটা পরিবর্তন আসতে পারে, যেটা আরও একটি কথা জানতে পারা গেছে যে বিশেষ করে এমসিকিউ ধরনের কোশ্চেন বা শর্ট আনসার টাইপ কোশ্চেনের ওপরে কিন্তু বিশেষ করে ফোকাস দেওয়া হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের যেটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন প্যাটার্ন তারও কিন্তু পরিবর্তন আসতে পারে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারাই ভিডিওটা দেখছো যে পাসিং অ্যাওয়ে অফ বাপু এই লেসনটিকে খুব ভালো করে প্রিপেয়ার করো, একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে লেসনটি যেন সকলের জানা থাকে। প্রত্যেকটি লাইনের মানে, প্রত্যেকটি লাইন থেকে বা প্রত্যেকটি অংশ থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে এবং প্রত্যেকটি শব্দের মানে কিন্তু আজকে এই ক্লাসে তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে থাকবো। তাই আশা করবো যে তোমরা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে বা হেল্প হতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য বা এই ধরনেরই ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে আর কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসনটিকে পড়া এবং তার এক্সপ্লেনেশনটা জানা শুরু করে দিই। নয়নতারা সেহগল ছিলেন যে সমস্ত মহিলা ভারতীয় ইংরেজি ভাষায় সাহিত্য সৃষ্টি করে খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার লেখা প্রিজন অ্যান্ড চকলেট কেক, যে গ্রন্থটি গান্ধীজির মৃত্যু পরবর্তীকালে ভারতীয় জনমানসে বা ভারতীয় সমাজে তার কি প্রভাব পড়েছিল সেই প্রভাব আলোচনা করে। তো সেই গ্রন্থেরই একটি ক্ষুদ্র অংশ আমাদের পাঠ্যাংশ হিসেবে ইনক্লুড করা হয়েছে বা সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এই অংশটুকুনিতেও আমরা গান্ধীজির মৃত্যু পরবর্তীকালে সাধারণ তৎকালীন ভারতীয় জনমানসে তার কি প্রভাব পড়েছিল, শুধুমাত্র তাই নয়, নয়নতারা সেহগলের মতন আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মননেও তার মৃত্যু কি ছাপ ছেড়ে গেছিল সেটা আমরা জানতে পারবো। এই গ্রন্থটি বা এই লেসনটি কিন্তু আমাদেরকে অ্যাওয়্যার করে এই বিষয়টি সম্পর্কে যে গান্ধীজি অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী তৎকালীন যুগে এবং এখনকার দিনেও ভারতীয় জনমানসে বা ভারতীয় জনগণের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তিত্ব ছিলেন। শুধুমাত্র তার নাম বাপু ভালোবেসে দেওয়া হয়নি, তাকে কিন্তু সাধারণ ভারতীয়রা নিজের পিতা হিসেবেই শ্রদ্ধা সম্মান করত। তাই একজন নিকট আত্মীয় মারা গেলে যে শোকে মুহ্যমান অবস্থা সাধারণ মানুষদের হয়, ঠিক সেই রকমই শোকে মুহ্যমান অবস্থা কিন্তু তখনকার দিনের আপামর ভারতীয় জনসাধারণের অবস্থা হয়েছিল। তারা ভীষণভাবে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। তো সেই শোকের চিত্র, সেই চিত্রটি, সেই ব্যথা যন্ত্রণার চিত্রটাই কিন্তু আজকে আমরা এই গল্পের মাধ্যমে বা এই লেসনটির মাধ্যমে ডিসকভার করব। ইউনিট 1. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি আমার বাড়িতে বসে যখন চা পান করছিলাম ঠিক সেই সময় বিড়লা হাউসে আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিফোন কলের মাধ্যমে ডেকে পাঠানো হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। এটি প্রার্থনা সভায় যোগদান করতে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। যখন আমি গাড়িতে উঠছিলাম তখন আমি শোকে অসাড় হয়ে গেছিলাম। ঘটনার আকস্মিকতায় আমার শরীর ছিল তখন পুরো অসাড় অর্থাৎ নাম্ব। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির শরীরের চারপাশে তার আত্মীয় স্বজন এবং অনুগামীরা জমায়েত হয়েছিল বা ভিড় করে দাঁড়িয়েছিলেন। There was silence in the room as Gandhiji breathed his last. সেই কক্ষে যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন সেই ঘরে ছিল এক অদ্ভুত নীরবতা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind.
সারা দিল্লি শহরে গান্ধীজির মৃত্যু সংবাদ ঠিক যেন অগ্নিশিখাকে হাওয়া দিলে সেই অগ্নিশিখা যতটা দ্রুতভাবে ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকমভাবেই গান্ধীজির মৃত্যু সংবাদ কিন্তু দিল্লি শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ গান্ধীজির মৃত্যু সংবাদে ছড়িয়ে পড়ার সাথে কার তুলনা করা হলো? একটি আগুনের হাওয়া লাগার ফলে সেই আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক সেই ঘটনার সাথে। Sad groups of men and women had collected around Birla House. বিমর্ষ দুঃখী পুরুষ এবং মহিলার দল সেই বিড়লা হাউসের কাছে জমায়েত হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। সেই ঘরের কক্ষ থেকে প্রত্যেকটি জানলার বাইরে বাদামি মুখমণ্ডল অস্পষ্ট বা ঝাপসা হিসেবে দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড। ওই আপামর জনসাধারণ কিন্তু কোনো রকমের কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এক অদ্ভুত অস্বাভাবিক নীরবতা সেই সময় সেই বিড়লা হাউসে বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল সময় যেন ওই কয়েক মুহূর্তের জন্য নিথর হয়ে গেছে। এখানে দেখো যে সাইলেন্স বা নীরবতার কথা হলো, সেই সাইলেন্স বা নীরবতাকে বলা হচ্ছে আনন্যাচারাল, অর্থাৎ অস্বাভাবিক। কেন এই সাইলেন্সকে অস্বাভাবিক বলা হচ্ছে? তার কারণ স্বাভাবিকভাবে যদি একটি স্থানে প্রচুর পরিমাণে জনসাধারণ এসে ভিড় করে, তাহলে সেখানে হই হট্টগোল কোলাহল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু বিড়লা হাউসে এই যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন সেই সময়, তারা কিন্তু মুখ থেকে একটি শব্দও করছিল না, এবং এই জন্যই এই সাইলেন্সকে বলা হয়েছে আনন্যাচারাল। অর্থাৎ এত লোক সমাগম থাকা সত্ত্বেও সেখানে ছিল অদ্ভুত এক নীরবতা, সেই জন্যই এই নীরবতাকে বলা হয়েছে আনন্যাচারাল। The people were too stunned to speak in the beginning. মানুষজন প্রথম দিকে এতটাই হকচকিত হয়ে গেছিলেন যে তারা প্রায় কথাই বলতে পারছিলেন না। Later they clamored wildly, shouting and crying. তারপরে তারা প্রচণ্ড পরিমাণে হই হট্টগোল শুরু করলেন, চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কান্নাকাটি শুরু করলেন। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করলেন, যে ধাক্কাধাক্কিতে হয়তো পদপিষ্ট হয়ে, অর্থাৎ স্ট্যাম্পিড মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। তারা এমনভাবে ধাক্কাধাক্কি করলেন যাতে মানুষ পদপিষ্ট হয়ে মারাও যেতে পারত। কেন তারা ধাক্কাধাক্কি করলেন? যাতে তারা টু ব্রেক ইনটু দ্য হাউস, যাতে তারা সেই বাড়ির মধ্যে অর্থাৎ বিড়লা হাউসের মধ্যে বলপূর্বকভাবে প্রবেশ করতে পারেন। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা অল্প হলেও একটু শান্ত হলেন যখন ঘোষণা করা হলো যে গান্ধীজির শেষকৃত্যের আগে সকলকে গান্ধীজিকে একবার দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন একজন ব্যক্তি তার অত্যন্ত কোনো নিকট আত্মীয় বা নিকট বা পরিজনের মৃত্যু সংবাদ পেয়ে চমকে যায়, হকচকিত হয়ে যায়, তখন সেই ব্যক্তি নিঃসন্দেহে হুইম্পার্স অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। যে এখন যখন উনি আমাকে ছেড়ে চলে গেছেন, আমার সেই নিকট ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছেন, তাহলে এইবারে আমার কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই প্রশ্নটি নিঃসন্দেহে সেই স্থানে উপস্থিত যাবতীয় শোকাহত ব্যক্তিদের মনে কিন্তু সেই সময় ছিল। They looked like lost children. তাদেরকে দেখে মনে হচ্ছিল সেই সমস্ত শিশুদের মতন যারা তাদের পথ হারিয়ে ফেলেছে, তারা হারিয়ে গেছে তাদের জীবনের এই সংগ্রামে বা জীবনের পথে। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই প্রশ্নটিও কিন্তু আমাদের অনেকের মনের মধ্যেও ছিল। আমরা যারা সেখানে বসেছিলাম তখনও ভীষণভাবে চমকে যাওয়া অবস্থায়, এবং তখনও পর্যন্ত আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এইভাবে গান্ধীজির জীবনের অবসান ঘটতে পারে। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা সেই ঘরে বসে রেডিওর সম্প্রচার শুনছিলাম, যে সম্প্রচার ভারতের জনসাধারণকে বলছিল যে তাদের প্রিয় বাপুজি আর নেই। এবারে ইউনিট 2, গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর একদিন পরেই ঘটবার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে রাস্তা ধরে গান্ধীজির শেষকৃত্যের মিছিল অগ্রসর হবে বা যাবে, সেই রাস্তার দুধারে ঘন্টার পর ঘন্টা সময় আগে থাকতেই প্রচুর পরিমাণে মানুষজন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu."
এই সময় পদ্মাসী অর্থাৎ মিসেস নাইডুস ডটার অর্থাৎ মিসেস সরোজিনী নাইডুস ডটার আমাদের সকলের হয়ে বললেন সিম্পলি অর্থাৎ খুব সহজ সরলভাবে যে উই উইল ওয়াক, যে আমরাও হেঁটে যাব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এই শেষবার আমরা বাপুর সাথে একসাথে কোনো একটি মিছিলে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এই হাঁটাটা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নীরবে নিশ্চুপ অবস্থায় এই মিছিলের অগ্রসর হওয়া দেখছিলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটা খোলা ট্রাকের ওপরে বাপুর মৃতদেহটা শায়িত ছিল ফুলে ঢাকা অবস্থায়। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষজন কাঁদছিলেন, তারা প্রত্যেকে চেষ্টা করছিলেন বাপুর পা স্পর্শ করবার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেই প্রচণ্ড ভিড়ে অসম্ভব হয়ে উঠেছিল অগ্রসর হওয়াটা। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড। যখন আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম সেই মিছিলে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যে আমি শুধুমাত্র শোকাহত ব্যক্তিদের ভিড়ের মাঝেই আছি তা কিন্তু নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এই যে মিছিল, এই মিছিল ভারতের সবথেকে প্রিয় নেতার মৃত্যু মিছিল বা শেষকৃত্যের মিছিলের থেকেও ছিল কিন্তু অনেক বড় একটি ঘটনা। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই মুহূর্তে ছিলাম সেই সমস্ত লোকজনদের মাঝে যাদের কাছে বাপুজির সাথে কোনো মিছিলে হাঁটার কিন্তু ছিল এক সম্পূর্ণ আলাদা তাৎপর্য বা অর্থ। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের অত্যন্ত মসৃণ এবং অমসৃণ উভয় পথেই বাপুজির সাথে এইরকমই মিছিলে কিন্তু হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা কিন্তু এখন সেই বাস্তব সত্যটা গ্রহণ করতে বা স্বীকার করতেই পারছিলাম না যে সেই ব্যক্তি যে কিনা আমাদেরকে এতদিন ধরে অনেক প্রতিকূল পথে নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই ব্যক্তি আর কোনোদিন আমাদের সাথে এইরূপ কোনো মিছিলে আর হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. গান্ধীজির সেই শীর্ণকায় শরীরটি, হাতে তার লাঠিটি নিয়ে ভারতের বৃহৎ অংশে তিনি হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। হাঁটা মানে কিন্তু ধীরে ধীরে প্রগ্রেস করা বা অগ্রসর হওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। হাঁটতে গেলে একজন ব্যক্তি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিন্তা ভাবনা করবার সুযোগ পান এবং তার চারপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসকে তিনি অত্যন্ত মন দিয়ে দেখবারও সুযোগ পান। ফ্রম স্মল ইনসেক্টস টু দি হরাইজন ইন দ্য ডিস্টেন্স। ছোট ছোট কীটপতঙ্গ থেকে দূরের দিগন্ত পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian. তার থেকেও বড় কথা, সাধারণ গড়পড়তা ভারতীয়দের কাছে অগ্রসর হওয়ার বা যাত্রা করবার একমাত্র উপায় বা পন্থা ছিল কিন্তু তখনকার দিনে হাঁটা। It required no vehicle except his own body. এই হাঁটতে গেলে একজন ব্যক্তির শুধুমাত্র তার নিজের শরীরটি ছাড়া অন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এবং হাঁটতে গেলে তার কোনো মূল্য ব্যয় করতে হয় না শুধুমাত্র নিজের এনার্জিটুকুনি ছাড়া। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই আপাত অর্থে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটাকেই গ্রহণ করেছিলেন, যেমনভাবে তিনি আরও যা কিছু সাধারণ গড়পড়তা জিনিসকে গ্রহণ করতেন এবং সেগুলিকেই রূপান্তর করে ফেলতে পারতেন অত্যন্ত আনন্দদায়ক এক প্রচেষ্টার মাধ্যমে। অর্থাৎ লেখিকা বলতে চাইছেন যে গান্ধীজি হাঁটাটাকে তার প্রতিবাদ বা তার মিছিলের ভাষা হিসেবে, তার আইকন হিসেবে গ্রহণ করেছিলেন। তার কারণ তিনি ভীষণভাবে অ্যাওয়্যার ছিলেন যে তৎকালীন যুগের সাধারণ দরিদ্র গরিব ভারতীয়দের কাছে হাঁটাটা হলো একটা আপাত অর্থে ভীষণভাবে প্রয়োজনীয় জিনিস এবং সেই সাধারণ জিনিসটাকেই তিনি তার মিছিল প্রতিবাদের ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই মিছিলে হাঁটাটাকেই তিনি একটি জয়ফুল এফর্টে ট্রান্সফর্ম করতে পেরেছিলেন। তাহলে এখানেই আমাদের ইউনিট 2টা কমপ্লিট হলো। এবার আমরা লেসনটির লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 3টা জেনে নেব। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ। অন্ত্যেষ্টিক্রিয়া বা গান্ধীজির শেষকৃত্যের কিছুদিন পরে একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির অস্থিভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স।
পুরো ট্রেন কম্পার্টমেন্ট বা বগিটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। ডেক করা মানে সাজিয়ে রাখা। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, যে সমস্ত মানুষজন সেই ট্রেনে যাত্রা করছিলেন তারা সকলেই ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন কিন্তু তখন আর কেউ কান্নাকাটি করছিলেন না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন সেই ফুল এবং সেই সঙ্গীতের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটি স্টেশনে দুঃখী বিমর্ষ জনতা প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এই গান এবং প্রার্থনার মধ্যে দিয়েই ট্রেনটি আলটিমেটলি এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাশেজ ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, গান্ধীজির অস্থিভস্য বিসর্জন দেওয়া হলো গঙ্গায়। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে এক বিশাল ভিড় জমা হয়েছিল গঙ্গা নদীর তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এরপরে আমরা সকলেই ফিরে এসেছিলাম দিল্লিতে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে কিন্তু আমি অনুভব করলাম যেন আমি এক মাঝ সমুদ্রে রয়েছি। আই ফেল্ট অ্যাট সি, এটি একটি ইডিওমেটিক ইউজ, অর্থাৎ এই কথাটির এই বক্তব্যটি বা এই অংশটির মানে হচ্ছে লেখিকা বলতে চাইছেন যে তিনি ভীষণভাবেই পারপাসলেস ফিল করছিলেন, উদ্দেশ্যবিহীন মনে করছিলেন। তিনি ডিসাইড করতে পারছিলেন না যে হোয়াট শুড শি ডু আফটারওয়ার্ডস হোয়েন গান্ধীজি ওয়াজ নো মোর। একটা অদ্ভুত ভয়েড, একটা শূন্যতা তিনি তার জীবনে অনুভব করছিলেন। তার জন্যই এই আই ফেল্ট অ্যাট সি ইডিওমেটিক ইউজটা এই লেসনে করা হয়েছে। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি গান্ধীজির সাথে কোনোদিনই সরাসরি তার প্রতিবাদী আন্দোলনে হাঁটিনি বা তার ডাকে সাড়া দিয়ে কোনোদিনই জেলে যাইনি। or made any sacrifice for my country, বা আমার নিজের দেশের স্বার্থে কোনো স্বার্থত্যাগও কিন্তু আমি করিনি। My sister and I and other young people like me had been merely onlookers. আমার বোন, আমি এবং আমাদের মতনই আরও অন্যান্য যুব সম্প্রদায়ের মানুষজনও কিন্তু শুধুমাত্র এতদিন অনলুকার্স, অর্থাৎ শুধুমাত্র আমরা দেখেই এসেছি, অর্থাৎ আমরা সক্রিয়ভাবে গান্ধীজির প্রতিবাদী আন্দোলনে কিন্তু আজ পর্যন্ত অংশগ্রহণ করিনি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তথাপি আমি মনে করলাম যে আমি যেন মাঝ সমুদ্রের মধ্যে এসে পড়েছি, দিশাহীন অবস্থা এখন আমার। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করলাম যেন আমি ঠিক একটি জাদুর বলয়ের মধ্যে বড় হয়ে উঠেছি এতদিন। With Bapu's passing away, I felt the magic circle had vanished. এবং বাপুর মৃত্যুর সাথে সাথে আমি অনুভব করলাম সেই জাদুর বলয়টি, সেই জাদুর সুরক্ষা বলয়টি যেন আজ অদৃশ্য হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, সম্পূর্ণভাবে আমাকে অসুরক্ষিত রেখে। এখানে যে ম্যাজিক সার্কেলের কথা বলা হচ্ছে, এটি একটি ইমাজিনারি একটা ইউজ, অর্থাৎ কাল্পনিক ইউজ, যে ইউজের মাধ্যমে লেখিকা বলতে চাইছেন যে যেহেতু গান্ধীজি তার শৈশব থেকে এতদিন পর্যন্ত ছিলেন, সরাসরি না হলেও তার লাইফে ছিলেন, তার দেশে ছিলেন, তিনি মনে করেছিলেন যে তার উপস্থিতিতে তিনি একটা সুরক্ষার বলয়ের মধ্যে বড় হয়েছেন। কিন্তু আজকে যখন গান্ধীজি নেই, সেই সুরক্ষার বলয়টাও যেন অদৃশ্য হয়ে গেছে তার জীবন থেকে, তাকে সরে গেছে, তাকে ভীষণভাবে অসুরক্ষিত রেখে। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাইসেলফ, অত্যন্ত প্রচেষ্টা সহকারে আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, তাহলে বাপুজি কি বাঁচলেন এবং মারা গেলেন কোনো কিছুর জন্যই নয়? তার জন্ম, তার বেঁচে থাকা, তার মৃত্যু, তার আন্দোলন, এগুলো কি সম্পূর্ণভাবে তাহলে অর্থহীন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, এত সহজে আমি কি করে নিজের যাবতীয় সাহস বা মানসিক দৃঢ়তা হারিয়ে ফেলতে পারি যখন তিনি আর নেই? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ তো এতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষজন সকলের কাছে অর্ডিনারি বা সাধারণ হলেও বাপুজির কাছে কিন্তু সেই সাধারণ মানুষজনেরা কোনোদিনই সাধারণ হিসেবে প্রতিপন্ন হয়নি। He brought them out of indifference and awakened them to one another's suffering. তিনি সেই সমস্ত প্রত্যেকটি সাধারণ দরিদ্র ভারতবাসীকে তাদের সেই উদাসীনতার জগৎ থেকে বার করে আনতে পেরেছিলেন এবং একে অপরের দুঃখ কষ্টের প্রতি জাগিয়ে তুলতে পেরেছিলেন, তাদের মধ্যে সেই সহমর্মিতা বোধ তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু এখন নেই, তাতে কি হলো? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো সেখানে আছি।
ইয়াং, কম বয়সী যুব সম্প্রদায় স্ট্রং, আমরা শক্তিশালী অ্যান্ড প্রাউড এবং অহংকারী, গর্বিত টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা গর্বিত তার ব্যানার আমাদের সামনে বয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তার অনুপস্থিতিতে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপুজি অর্থাৎ গান্ধীজি হয়তো আজ মারা গেছেন, কিন্তু তার ভারত, তার দেখা স্বপ্নের ভারত কিন্তু তার সন্তানদের মধ্যে আজীবন জীবিত থাকবে। তাহলে আশা করব পুরো লেসনটা খুব ক্লিয়ারলি বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম হয়নি। তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে লেসনটির নিচে প্রত্যেকটি অংশ থেকে ইউনিট ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া ছিল, যে কোশ্চেনগুলো অ্যাক্টিভিটি বহির্ভূত কিছু কোশ্চেনও ছিল। তোমরা এই কোশ্চেনগুলো বাড়িতে একটু সলভ করো, ডেফিনেটলি ট্রাই করো সলভ করবার। যদি প্রবলেম হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। আর যদি এই কাজটা একটু মন দিয়ে করতে পারো তাহলে বাপুজি বা এই লেসনটিকে নিয়ে কিন্তু তোমাদের কারো কোনো পরীক্ষায় প্রবলেম হবে না। তাই আশা করব যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্প হবে বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি ইচ্ছে হয়, যদি মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা তোমাদের উপকার করতে পারে বা ভালো লাগছে বা হেল্প করতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা কোনোদিন মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।